আজকে আজকে আমার রেসিডেন্স পারমিট এবং ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল করার জন্য যাচ্ছি। তো এখান থেকে যাইতে হবে হাংজু আমাদের আর একটা ফ্যাক্টরিতে। ওইখানে যাওয়ার পরে প্রথমে থানা থেকে আমার অ্যাকোমোডেশনাল সার্টিফিকেটটা লাগবে। ওইখানে তারা অ্যাপ্রুভাল করে রাখছে, জাস্ট আমার ফেস রিকগনাইজেশন করার জন্যই মূলত আমার যাওয়া লাগবে। যাওয়ার পরে ওইখান থেকে আমার সার্টিফিকেটটা নিয়ে তারপরে আমি চলে যাব ইমিগ্রেশন অফিসে আমার ওয়ার্ক পারমিটটা নিয়ে আসার জন্য। তো এখান থেকে যাইতে অনেক সময় লাগবে, প্রায় 3.5 ঘন্টার মতো জার্নি টাইম। এবং আমার এইচআর বলছে যে হলো 1টার আগেই আসতে। তো রওনা দিয়েছি 8টার মধ্যেই, কিন্তু আমার অফিস থেকে সাবওয়ে স্টেশনের দূরত্ব প্রায় 5-6-7 কিলোমিটার মতো। ওইখান থেকে আসলে আমার অফিসের কারটা অন্য একটা কাজে গেছে, মূলত কাল রাত্রে গাড়ির সমস্যার কারণে সার্ভিসিংয়ে গেছে। তো আমাকে নিতে পারে নাই, সেই জন্য ইলেকট্রিক কার আমি হায়ার করলাম যে এখান থেকে মেট্রো রেল স্টেশনে যাই। মেট্রো রেলের ওইখান থেকে আমি মেট্রো রেল নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট টাইম আমি নতুন জায়গায় একা একা যাচ্ছি। কোম্পানি থেকে আমাকে সব ধরনের লোকেশন সাপোর্ট দিয়ে দিছে। এখন তাই দেখি আল্লাহ করে একা একা যাই, দেখি কি অবস্থা। এইচআর বলতেছে যে চায়নাতে যখন জব করতেছো এখন এইখানেই থাকবা, সুতরাং ট্রান্সপোর্টেশন সম্পর্কে তোমার ধারণা নিতে হবে। কারণ মাঝে মাঝেই তোমাকে হাংজো যেতে হবে, সাংহাই যেতে হবে, অন্যান্য ফ্যাক্টরিতে যেতে হবে। জাস্ট আমরা লোকেশন দেবো এবং রিজন জানাই দেবো, কিন্তু তোমারটা তোমারই বুঝে নিতে হবে। সুতরাং হাই স্পিড ট্রেন, মেট্রো রেল এবং অন্যান্য ট্রান্সপোর্টেশন সম্পর্কে তুমি একটু ফেমিলার হও এবং শিখে নাও যে কীভাবে ব্যবহার করতে হয়। তো আজকেই শুরু, উনি ট্রায়াল দিচ্ছে, এই প্রথম মানে এই জার্নিটা দিয়ে আমাকে ট্রায়াল দিচ্ছে। উনি চাইলে আমাকে পিক আপ করে নিয়ে যেতে পারতো সাংহাই থেকে, যে সময় হাংজো আসতেছিল। উনি আমাকে জাস্ট ছোট্ট একটা পরীক্ষায় দিয়ে দিল যে আমি একা ট্রান্সপোর্টেশন মানে যাইতে পারি নাকি, সব কিছু ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারি নাকি। এইটা মূলত আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন। এইখানে প্রচুর পরিমাণে ঠান্ডা এখন বর্তমানে। এখন 1 ডিগ্রি টেম্পারেচার চলতেছে, হাত পুরা বরফ হয়ে গেছে। চায়নাতে খুব কম মানুষই বসে থাকে, তারা কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ততা থাকেই। বাংলাদেশে যেমন বয়স হয়ে গেলে পরে মানুষ বসে থাকতে পারে, পরিবারের সাথে একসাথে থাকতে পারে, কিন্তু চায়নাতে তেমনটা এই ধরনের নিয়ম নাই। আমি অধিকাংশ সময় দেখছি যে সন্তান আলাদা হয়ে যায়, প্রায় বৃদ্ধ বয়সে তারা কাজ করে খাইতে পারে, সরকার তাদেরকে সে সুযোগটা করে দিছে। অনেক মানুষ বাগান আছে, তারপরে এখানে পার্ক আছে, এইগুলোতে কাজ পায়। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো বৃদ্ধ মানুষকে দেওয়া হয়। শহরের নিয়মকানুন একটু আলাদা। এখানে ট্রাফিক রুলসগুলো একদম 100% মানে চলতে হবে, নাহলে অটো এইখানে জরিমানা হয়ে যায়। এই চায়নাতে একটা জিনিসই সমস্যা, যে ইলেকট্রিক বাইকগুলো আমি রাইড করতে পারবো, কিন্তু মোটর সাইকেল আমি লাইসেন্স ছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমি ব্যবহার করতে পারবো না। যেখানেই যাই না কেন সেখানে হাইওয়েতে উঠলে পরে নিশ্চিত অটো কেস খাবো, জরিমানা খাবো। জরিমানা দিতে দিতেই আমার জান শেষ হয়ে যাবে। এইখানে চলাফেরার জন্য পার্সোনাল ইলেকট্রিক বাইকগুলো নিয়ে অন্তত চলাফেরা করা যায়। তবে এখানে যাতায়াত ব্যবস্থাটা অনেক উন্নত। এখানে কোনো লোকাল ভাঙা রাস্তা বলে কোনো কিছু নাই, সব কিছু একদম প্রপার হাইওয়ে। এই হলো সাবওয়ে স্টেশন। উপর থেকে আমার
এখন সাব স্টেশনে যাইতে হবে, মেট্রো রেলে যাইতে হবে। এই উপর দিয়ে টোটালি মেট্রো রেলের রাস্তা। এখন আমার এইচআর মেসেজ করছে যে ফ্যাক্টরি থেকে আমার খাবারের ব্যবস্থা করছে, রিজার্ভ রাখছে, তো বাইরে থেকে খাইও না। পৌঁছাইতে আসলে আমার 12টার কাছাকাছি পৌঁছাবে, 12টার কাছাকাছি বেজে যাবে। তো এখন চায়নাতে আসলে লাঞ্চ টাইম হলো 11:30। মূলত আমরা লাঞ্চ নেই হলো 11:30। যদি বাংলাদেশের টাইম ধরি তাহলে বাংলাদেশে 9:30। ফাইনালি প্রথম ধাপ কমপ্লিট করতে পারলাম। তো আমি এখন সঠিক সাবওয়েতেই আছি। তো জাস্ট হলো রাস্তাটা একটু চেঞ্জ হয়ে গেছিলো, বলতে আমি পাশের সাবওয়েটা নিয়ে ফেলছিলাম। তো ওইখান থেকে আমাকে জানালো না ওইটা না, এইটা তোমার। তো এখান থেকে এটা হলো গেট ক্লোজ করা আছে। তো এখন যতক্ষণ পর্যন্ত আসবে না এবং খুলবে না এটা হলো মেট্রো রেল চলে গেল। দুঃখের বিষয় এটাই যে আমার ফ্যাক্টরি থেকে 3-4 কিলোমিটার দূরে এই মেট্রো রেলটা। এখান থেকে সরাসরি রেলওয়ে স্টেশনটা নাই, মেট্রো রেল নাই। তবে বেশি একটা দূরেও না, সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট সময় লাগে এখানে আসতে। এটা থাকলে আরও ভালো হতো, কারণ যাতায়াতটা একদম ইজি হয়ে যেত। আর এইখানে মেট্রো রেলে আমি সারা হাংজোতে একদম ধুমসে ঘুরতে পারবো ইনশাল্লাহ। তো যাক, প্রথম একটা নিলাম, প্রথমবার ইউজ করতেছি, নেক্সট টাইমে আর এই জিনিসটা সাফার করতে হবে না ইনশাল্লাহ। যাইতে পারবো, এখন ঘুরতে পারবো। আসলে এইটা আগে ইউজ করা হয় নাই, গত 3 মাসের এইখানে জয়েনিং করার পরেও আমি এখানে আসলে এই করতে পারিনি। চলে আসছে মেট্রো রেলটা, চলে আসছে খাবারটা। যাই দেখি। এবার আসাতে প্রথম মেট্রো রেলে উঠবো। মেট্রো রেল অবশ্য সিটও আছে এখানে, সিট সব কিছু আছে। আমার বসতে বলতেছে স্টার্ট। 本次列车开往临平南高铁站，优选地道农产品，海宁农珍。 বাংলাদেশের মানুষের আসলে চায়নার শহর সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। মনে করে যে আসলে এই শহরটা অনেক নিম্নমান এবং এদের নির্মাণাধীন জিনিসপত্র, শহর, এগুলো সবগুলো লো কোয়ালিটির। আসলে তা না, চায়নাতে সব কিছুই উন্নত এবং অন্যান্য দেশের চেয়ে থেকে চায়নার পরিবেশটা অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস নিরাপদ। এইখানে মানুষ রাত্রে যত রাত্রেই হোক যে কোনো জায়গায় সে চলাফেরা করতে পারবে। আমার জানা মতে পর্যন্ত কোনো ছিনতাই, মার্ডার এবং মানে কোনো দুর্ঘটনায়, মানে বড় ধরনের ইলিগেল দুর্ঘটনা কোনো সময় ঘটে নাই, যা বাংলাদেশ এমনকি ইউএসের চেয়েতেও অন্তত চায়না হাজারো গুণ বেশি নিরাপদ। এখান থেকে আমার লাইন চেঞ্জ করা লাগতেছে। এখান থেকে আমি 9 নম্বর লাইনে যাব। এখান থেকে একটা স্টেশনে নামবো, ওইখান থেকে আবার 6 নম্বর লাইনে যাব। 6 নম্বর লাইন থেকে অনেক দূর, দেখা যাক। সবচেয়ে বেশি ডিস্টেন্স পার করা লাগে 6 নম্বরে। যাই, মেট্রো রেল আসছে, খুব অবাক, এখানে আমার প্রচুর ভিড়। 温梅到了，开右门，下车当
新奖项空隙。 We are now at Wangway. Doors will open on the right. এই হলো আমার চাইনিজ ছোট্ট বন্ধু, সে আমাকে সকালবেলায় নিহাও দিল। 车门即将关闭，请注意安全。Your exit doors will close. 我不知道，你叔叔我好不知道啊，英文的。说中文呀，他听得懂的呀。对，一点点。对呀，听得懂的呀，他中文说的很好，你就说叔叔好。你好。আমার এই বন্ধুটা আমার সাথে পরিচিত হওয়ার জন্য ভালো চেষ্টা করলো। 不是，他读书的，他今天肚子痛来看一下。哦，小儿巴子。 এখানে একটা সুবিধা আছে যে চাইনিজ লেখার পাশাপাশি ইংলিশও সেখানে পিনিয়ন দেওয়া আছে যাতে উচ্চারণ করতে সহজ হয়। এই হলো টোটাল মেট্রো রেলের ম্যাপ। এখানে লাইন নাম্বার থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। তো কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হলে শুধুমাত্র লাইন নাম্বার দেখতে হয়, যেমন 6 নাম্বার দেওয়া আছে, 6 নাম্বার কোথায় যাবে, 4 নাম্বার কোথায় যাবে, 3 নাম্বার কোথায় যাবে, 19 নাম্বার কোথায় যাবে, 2 নাম্বার কোথায় যাবে। এটা একের পর এক বিশ্লেষণ করে দেওয়া আছে যে স্টেশন কোনটা কোনটা আছে। তো এখন বর্তমানে আমি আছি 6 নাম্বারে। 6 নাম্বারে যেখানে আমি নামিছি সেটা আসলে ভুল জায়গা, আমাকে আরেকটা স্টেশন আগে যাইতে হবে, তারপর আমাকে নতুন করে আরেকটা স্টেশনের দিকে রওনা দেওয়া লাগবে। তো এখানে ওয়েট করি, হয়তোবা 2 মিনিটের মধ্যে চলে আসবে। তো পরের স্টেশনে আমার নামতে হবে, আরেকটা স্টেশনে। এখানেও উল্লেখ করে দেওয়া আছে, মেনশন করে দেওয়া আছে আই এম হিয়ার, দ্যাটস মিন আই এম here right now, so I have to cross another station. আমি একটা স্টেশন আগে আমি নেমে পড়ছিলাম, কারণ হলো তখন আসলে এই ম্যাপটা ছিল না, ম্যাপটা চলে গেছিলো। তো আমি নিচে নামে চেক করলাম, পরে দেখলাম আমি একটা স্টেশন আগে নামছি। এখন আমাকে আর একটা স্টেশনে যাইতে হবে, যাওয়ার পরে আমাকে জায়গাটা চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি এইটাই যাবে, সোজা যাবে। এখন যাক, এর আগে যেটাতে ছিলাম সেটা অন্যদিকে যাচ্ছিল, ছোট যেটা এখন নাই, ইন্ডিকেটর নাই, সেই রাস্তায় যাচ্ছে। অবশেষে আমি মেট্রো রেল পার হয়ে এসেছি, এখন সেই কারের জন্য ওয়েট করতেছি। তো সম্ভবত চলে আসবে এখনই। সিটিটা অনেক সুন্দর দেখতেছি, পাহাড়ে একদম ভরা, যাক সুন্দর লাগতেছে। ওই যে ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে ওই সাইডে। তো দেখি এই ফ্যাক্টরির কি অবস্থা, এখানে ট্রান্সফার যদি হওয়া যায় তাহলে তো খুব ভালো। একটা কার নিলাম, এইখান থেকে ফ্যাক্টরিতে যাওয়া লাগবে। তো 2টা কার রেন্ট করছি, তো সেক্ষেত্রে 2টাই ক্যান্সেল করছি, ওরা অনেক দূরে ছিল, পরে এইটা নিলাম। তো ও আমারে ফোন দিছে ঠিকই, কিন্তু আসলে আমি তেমনটা চাইনিজ বলতে পারি না। চলে আসলাম সেই পাহাড়ি এলাকায়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এখান থেকে প্রায় 38 কিলোমিটার দূরে যাইতে হবে, মেট্রো রেল থেকে প্রায় 38 কিলোমিটার দূরে আমার ফ্যাক্টরিটা। বাংলাদেশের মতো আসলে এই পাহাড়গুলো নয়, এই পাহাড়গুলোতে গাছ গাছ থাকে, তারপর অধিকাংশই হলো চাইনিজ যে বাঁশগুলো আছে সেইগুলো হলো এই চায়নার পাহাড়ে লাগায় রাখে। আসলে যেদিকেই তাকানো যায় শুধুমাত্র গাছ আর গাছ। বাংলাদেশে যে পাহাড়গুলো আমি দেখছি সেগুলো ছোট ছোট ওই জঙ্গলের মতো ছোট গাছের মতো লাগে, কিন্তু এখানে অধিকাংশ হলো তারা বাণিজ্যিক ভিত্তিতে বাঁশ চাষ করে।
আর এই বাঁশগুলো অনেক মোটা। চায়নাতে আর একটা জিনিস খুব ভালো লাগে যে রাস্তাটা ওদেরকে ভাগ করে দেওয়া। এক সাইডে হলো কার চলাচলের জন্য, এরপরে আছে ছোট ইলেকট্রিক বাইক এবং সাইকেল চালানোর জন্য, আর তারপরে আছে ওয়াকওয়ে, পিপল অর্থাৎ মানুষজন ওইখানে হাঁটা চলা করতে পারে। সব কিছুই নিয়ম মাফিক। শীতের কারণে গাছগুলোর পাতাগুলো একদম লাল হয়ে গেছে, তো লালে এখন ভালোই লাগে। তো যাই দেখি ফ্যাক্টরিতে কি অবস্থা, এখানে যাই। নতুন শহর, একটা নতুন জায়গাতে যাচ্ছি এখন। একা একাই প্রথম এত দূর রাস্তা জার্নি করতেছি, ভালোই লাগতেছে, খারাপ না। শহরটা শীতের মতো একদম সুন্দর হয়ে গেছে। এই হলো চায়না শহর। মানুষের ধারণা অন্যরকম, কিন্তু বাস্তবতা অনেক আলাদা। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, অনেক সুন্দর জায়গা। শহরটা এত গোছানো, প্রত্যেকটা জিনিস পরিকল্পনা মাফিক। এখানে কোনো ঘিঞ্জি পরিবেশ নেই। এখানে একটাই সমস্যা, সেটা হলো ভাষাগত সমস্যা। যদি চাইনিজ ভাষাটা জানা যায় তাহলে এর উপরে আর কোনো শহর নাই, খুবই এনজয় করা যাবে। এটা লেক, যদি ভাষাগত দক্ষতা থাকে তাহলে চায়নার মতো বেস্ট প্লেস আর কোথাও নেই। সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী স্থানগুলো এখানে, সবচেয়ে পুরাতন জিনিসগুলো দেখা যায় এখানে, আর ওদের কাছে শিক্ষণীয় অনেক কিছুই আছে। অনেক বড় বড় পাহাড়, দেখে অনেক ছোট মনে হলে পরেও যদি পাহাড়ে উঠতে চাই তাহলে দেখা যাবে যে সারাদিন লেগে যাবে। অনেক উঁচা উঁচা পাহাড়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আজকে খুবই মিস করতেছি কয়েকটা বন্ধুকে, যাদের সাথে আমি আসলে ছোটোখাটো ট্যুর দেই, পাহাড়ে উঠি, ঘুরতে যাই, বাইক রাইডে যাই, শিকারে যাই। তাদের যদি এই সিচুয়েশনে পাইতাম তাহলে অবশ্যই কোথাও না কোথাও একটা ট্যুর দেওয়া যাইতো। এই পাহাড়ে ওঠা, ঘুরে বেড়ানো, এগুলো মিস যাইতো না। তবে ইনশাল্লাহ দেখা যাক, ভাগ্যে যদি লেখা থাকে তাহলে আবার একসাথে হব, আবার একসাথে ট্যুরে যাব, আবার সেই পাহাড় ভ্রমণে যাব, শিকারে যাব। পাহাড়ের নিচেই এই লেক, আর এই প্রথম আমি দেখতেছি এই লেকের ধার দিয়ে নৌযানগুলো চলাচল করতেছে। সুন্দর।
দুই ধার দিয়েই শুধু পাহাড়। পাহাড়ের মাঝে কিছু বাড়ি আছে, এগুলো মূলত কৃষি এলাকা। পাহাড়ের ধারে ওরা চাষাবাদ করে। হচ্ছে যে ঢেউ, পাহাড় দেখতে মনে হচ্ছে যে ঢেউ খেলানো। কেউ যদি কার না নিতে চায় তাহলে এই ট্রান্সপোর্টেশন বাসগুলো আছে, এই বাসে যাওয়া যায়। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা হলো, রুটগুলো ধরা একটু আমার জন্য কঠিন, তাই আমি নেইনি। সবচেয়ে ইজি ওয়ে যে আমি যেখানে যাব, যেখানে নামবো সেই প্লেসে ওরা নামাই দেবে।